হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেল। আজকে 22শে ফেব্রুয়ারি আর ঠিক সকাল 7:15 আমি এসে গেছি তোমাদের অয়ন্তিকা ম্যাম তোমাদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাস নিয়ে। ওকে, তো চলো শুরু করছি আজকে আমাদের ক্লাস। প্রথমেই আমরা যে নিউজের দিকে নজর রাখবো সেটি একটি কোয়ান্টাম চিপ সম্পর্কে। তো কোয়ান্টাম চিপ কি হয়, এটা কেন নিউজে এসেছে, আমরা সবটাই একটু একটু করে জেনে নেব। আচ্ছা, তোমরা ছবিতে দেখো, লক্ষ্য করো, ছোট্ট একটা চিপ দেখতে পাচ্ছ। এই ধরনের চিপ আমরা মোবাইল ফোনে দেখতে পাই, তাই না? তো এই চিপগুলোকেই বলা হয় কি কোয়ান্টাম চিপ। ওকে, তো নতুন এক ধরনের কোয়ান্টাম চিপ এসেছে যেটা মাইক্রোসফট থেকে লঞ্চ করা হয়েছে। মাইক্রোসফট কোম্পানির নাম তোমরা সকলে শুনেছো নিশ্চয়ই। তো সেই মাইক্রোসফট থেকেই কিন্তু মাজোরানা ওয়ান নামে একটা নতুন চিপ এসেছে যেটাকে লঞ্চ করা হয়েছে। ওকে, এটা এটার কিউবিটসের নির্ভরযোগ্যতা, মানে এখানে যে কোয়ান্টাম চিপটা লঞ্চ করা হয়েছে তার তো কিছু বিশেষত্ব আছে। তো এখানে দেখো কি বিশেষত্ব বলেছে না, এটা কিউবিটসের নির্ভরযোগ্যতা এবং স্কেলেবিলিটি বৃদ্ধির ওপর ফোকাস করে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিউবিটস কি। কিউবিটসের ওপর এতটা যে বলা হচ্ছে যে কিউবিটসের ওপর রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা এবং স্কেলেবিলিটি, এই দুটোর যে ধরো এনহ্যান্সমেন্ট বা এই দুটোর যে বৃদ্ধি, তার উপর ফোকাস করে এই কোয়ান্টাম চিপটাকে কিন্তু লঞ্চ করা হয়েছে। তাহলে হোয়াট ইজ কিউবিটস, এটা তো আমাদের মনে প্রশ্ন আসবে, সেটা আমরা জানবো। আগে বৈশিষ্ট্যগুলো দেখে নাও। দেখো, এই যে উন্নয়নটা আনা হয়েছে কোয়ান্টাম চিপের ক্ষেত্রে, তো এইটা আমাদের ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং যে প্রযুক্তি বা টেকনোলজি আসছে, কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি, তাতে একটা বেশ বড় সড়ো মাইল ফলক বলতে পারো। ঠিক আছে, মানে তার অগ্রগতির দিকেই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, মাইক্রোসফট একটা লক্ষ্য রেখেছে। মাইক্রোসফট বলেছে যে 2027 থেকে 29 সালের মধ্যে তারা ফুললি ফাংশনাল কোয়ান্টাম কম্পিউটার তৈরি করবে। ঠিক আছে, এমন একটা কম্পিউটার তারা তৈরি করবে, মাইক্রোসফট বলেছে যে যেটা পুরোটাই ফুললি সম্পূর্ণভাবে কোয়ান্টাম কম্পিউটার হবে। ঠিক আছে, ফাংশনাল কোয়ান্টাম কম্পিউটার হয়, মানে পুরোটাই এই কোয়ান্টাম চিপের উপরেই কিন্তু নির্ভর করে তৈরি করা হবে। তো এই মাজোরানা ওয়ান যে চিপটি রয়েছে, এটা মাজোরানা নামেও পরিচিত, মানে অনেকে মাজোরানা ওয়ান বলছে, অনেকে মাজোরানা নামেও পরিচিত। এটা একটা অভিনব ধরনের কণা। হ্যাঁ, এই কোয়ান্টাম আমরা কি জানি, কোয়ান্টাম এক ধরনের কণা। তো তো এই একটা অভিনব ধরনের এক ধরনের কণা ইউজ করছে, যা টপোলজিক্যাল কন্ডাক্টর হিসেবে, মানে কন্ডাক্টর ব্যবহার করে তৈরি করা হয়। তো এখানে আমরা দুটো নতুন টার্ম পেলাম, একটা হচ্ছে কিউবিট, যেটা আমরা জানবো, আরেকটা হলো এইটা টপোলজিক্যাল কন্ডাক্টর। এই দুটো কি জিনিস আমরা এবার আস্তে আস্তে জানবো, তাহলে আমাদের এখানে যেটা আমরা পড়লাম সেটা আমাদের কাছে ক্লিয়ার হবে। তো চলো পরের স্লাইডে যাচ্ছি। দেখো, কিউবিটস হচ্ছে, কিউবিটস কি একটা ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট। কিসের ফান্ডামেন্টাল ইউনিট? কোয়ান্টাম কম্পিউটিং এর ফান্ডামেন্টাল ইউনিট। ঠিক আছে, আমরা তো বিট জানি, আমরা বিট জানি কম্পিউটার, আমরা যারা যারা পড়েছি আমরা সকলেই পড়েছি। তো এই বেসিক নলেজটা আমরা জানি যে বিট হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে এই বিটের নাম্বার নির্ভর করে, এবং বিট হচ্ছে আমাদের ইউনিট, কম্পিউটারের ইউনিট, তাই না? তো সেইটারই আরেকটা কি বলবো, একটু আপগ্রেডেশন ভার্সন হয়ে যাচ্ছে কি এই কিউবিট। ঠিক আছে, তো এই কিউবিট কি হয় না, এটা শুধুমাত্র 0 আর 1 এর মধ্যে এর ভ্যালু কিন্তু ডিপেন্ড করে না, এটা একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে, একাধিক ভ্যালু হতে পারে। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যটি, এটার এই কিউবিটের হচ্ছে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এর জন্যই কিন্তু কোয়ান্টাম কম্পিউটার গুলোকে ক্লাসিক্যাল কম্পিউটারের থেকে অনেকটাই আলাদা করে দিচ্ছে, এবং কোয়ান্টাম কম্পিউটার গুলো প্রচুর পরিমাণে ডেটা তৈরি করা এবং সেগুলোকে সঞ্চয় করে রাখা বা সংরক্ষণ করে রাখা, এই দুটোরই অনেক সুযোগ বেশি পরিমাণে প্রোভাইড করছে। ঠিক আছে, অনেক বেশি পরিমাণে ডেটা তৈরি করতে পারবে রাদার দেন
ক্লাসিক্যাল কম্পিউটার এতদিন ধরে যে ধরনের ডেটা আমাদেরকে প্রোভাইড করতো অ্যাট আ টাইম, তার থেকে অনেক অনেক বেশি কোয়ান্টাম কম্পিউটারগুলো তৈরি করতে পারবে। ঠিক আছে, তো এটা একটা লক্ষ্য রাখা হয়েছে। তাহলে কিউবিট আমরা কি জানতে পারলাম, যে এটা হচ্ছে এক ধরনের ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট অফ কোয়ান্টাম কম্পিউটার। ঠিক আছে, আর ক্লাসিক্যাল কম্পিউটারের ইউনিট কি, বিট, এটা আমরা জানি। ওকে, চলো এবার আমরা চলে আসি টোপোলজিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে। কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে আমরা জানি মাধ্যম, মানে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাতায়াত যে করছে, তো সেইটা যার মাধ্যমে হচ্ছে সেটাই হলো কন্ডাক্টর, তাই তো? তো এবার দেখো টোপোলজিক্যাল কন্ডাক্টর কি বলছে। টোপোলজিক্যাল কন্ডাক্টর বা টোপো কন্ডাক্টরস, দুটো নামই একে ডাকা হয়ে থাকে। বেসিক্যালি এটা আগেকার মানে এই যে ক্লাসিক্যাল কম্পিউটারগুলো আমরা যেগুলো দেখছি, এখানে যে কন্ডাক্টরগুলো ব্যবহার করা হতো সেটা হচ্ছে ট্রেডিশনাল সেমি কন্ডাক্টর ব্যবহার করা হতো। ঠিক আছে, ট্রেডিশনাল সেমি কন্ডাক্টর ইউজ করা হতো এই ক্লাসিক্যাল কম্পিউটারগুলোতে। কিন্তু এখন টোপোলজিক্যাল কন্ডাক্টর ইউজ করা হবে, যেগুলো ইন্ডিয়াম আর্সেনাইড এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। সেমি কন্ডাক্টরগুলো সিলিকন দিয়ে তৈরি ছিল, আর এখন টোপো কন্ডাক্টরগুলো, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই টোপো কন্ডাক্টরগুলো এখন কিন্তু ইন্ডিয়াম আর্সেনাইড এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তাহলে আমাদের কম্পিউটার সায়েন্সের অ্যাঙ্গেল থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো আমাদেরকে কিন্তু একদম মানে একটু জানতে হবে, যেহেতু এগুলো এখন খুব বেশি নিউজে রয়েছে, খুব বেশি চর্চায় রয়েছে। তাহলে এই টোপো কন্ডাক্টর কি দিয়ে তৈরি সেটা আমাদেরকে একটু ভালো করে জেনে রাখতে হবে। ইন্ডিয়াম আর্সেনাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম হলো। এটা কেমন ভাবে এই প্রসেসিংটা কেমন হয়, আগেই স্লাইডেই তোমাদের বললাম না, এটা টোপো কন্ডাক্টর, টপোলজিক্যাল কন্ডাক্টর ব্যবহার করে তৈরি করা হয়। তো এই প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে অ্যাবসোলিউট জিরো, তোমরা ফিজিক্সে পড়েছো পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসোলিউট জিরো। তো সেইটার অ্যাবসোলিউট জিরোর কাছাকাছি টেম্পারেচারে এনে এটাকে ঠান্ডা করা হয়। ঠিক আছে, ঠান্ডা করা হয় এবং তারপরে সেটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের কাছাকাছি আনা হয়। তখন এটা একটা অদ্ভুত ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে বা বৈশিষ্ট্য দেখিয়ে থাকে, যেটা কিনা এই যে কিউবিট আমরা বলছি। তো এই কিউবিট তৈরি করার জন্য একটা অপরিহার্য প্রসেস। ঠিক আছে, তো সেইভাবেই কিন্তু কিউবিট তৈরি করা হয়। তাহলে কিউবিট কিভাবে তৈরি করা হচ্ছে? টোপোলজিক্যাল কন্ডাক্টরকে ঠান্ডা করা হচ্ছে পরম শূন্য উষ্ণতায় এনে, এবং এটাকে একটা বিশেষ ধরনের ম্যাগনেটিক ফিল্ডে আনা হচ্ছে, যার সংস্পর্শে আসলে এই একটা অদ্ভুত ধরনের বৈশিষ্ট্য দেখিয়ে থাকে, যে বৈশিষ্ট্য এর ফলেই কিন্তু এই কিউবিট গঠন করা হয়। ঠিক আছে, তো এটা গেল পুরো প্রসেসটা। ওকে, বোঝা গেল এতদূর পর্যন্ত? ক্লিয়ার? ওকে, আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। ওকে, শুধু আমাদের এখানে এই ছোট ছোট ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। ক্লাসিক্যাল কম্পিউটারের ক্ষেত্রে কি ব্যবহার করা হতো, কি ইউনিট ছিল, কি ধরনের সেমিকন্ডাক্টর ইউজ করা হতো, সেমিকন্ডাক্টরগুলো কি দিয়ে তৈরি ছিল, আর তার ঠিক বিপরীতে এই কোয়ান্টাম কম্পিউটারে কি ইউনিট ব্যবহার করা হচ্ছে, এবং এখানে যে টোপো কন্ডাক্টর ইউজ করা হচ্ছে, এই টোপো কন্ডাক্টর কি দিয়ে তৈরি, এই জায়গাগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, চলো পরের একটা নিউজে যাই। এই নিউজটাও খুব ইন্টারেস্টিং। দেখো, মাইজিং ট্রাইব অনেকে বলে থাকেন, আবার অনেকে মিজিং ট্রাইবও বলে থাকেন। হোয়াট এভার দ্য নেম ইজ, ট্রাইব মানে আমরা জানি উপজাতি, তাহলে এই মিজিং ট্রাইব বা মাইজিং ট্রাইব মানে বেসিক্যালি কোন জায়গাকার ট্রাইব? দেখো, আসামের। ঠিক আছে, এটা একটা আসামের ট্রাইব। এরা কি করছে, আলি আই লিগাং বলে একটা ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালটা এরা উদযাপন করেছে রিসেন্টলি। তো এই আলি আই লিগাং ফেস্টিভ্যালটা কিসের ফেস্টিভ্যাল? সেটা হচ্ছে একটা হারভেস্টিং ফেস্টিভ্যাল। ঠিক আছে, মানে কৃষি উৎপাদনকারী যে ফেস্টিভ্যালগুলো আমরা পালন করে থাকি, যেমন আমাদের বাঙালিদের নবান্ন উৎসব হয়ে থাকে, সেরকম ভাবেই আসামের একটা বৃহত্তম উপজাতি সম্প্রদায় হলো এই মিসিং উপজাতি বা মাইজিং ট্রাইব। তো এরা কিন্তু সম্প্রতি আলি আই লিগাং এই উৎসবটি উদযাপন করেছে। তো এই মাইজিং যারা, তারা উত্তর পূর্ব ভারতের একটা আদিবাসী উপজাতি। আসাম আমরা জানি উত্তর পূর্ব দিকে অবস্থিত। তারা তিব্বতী বর্মী ভাষায় কথা বলে থাকে। ঠিক আছে, তিব্বতী বর্মী ভাষায় কথা বলে থাকে। ওই তিব্বতী বর্মী ভাষার যে তানি গোষ্ঠী রয়েছে, সেই তানি গোষ্ঠীরই একটা উপজাতি হচ্ছে বা অংশ হচ্ছে এই মাইজিং ট্রাইব। ঠিক আছে,
তো এরা কোথায় কোথায় বসবাস করে বা কোথায় কোথায় এদের বিস্তৃতি সেটা আমরা জেনে নিই। আসামে তো থাকে, আসামের সব থেকে বড় ট্রাইবাল এটা। এছাড়াও অরুণাচল প্রদেশ, তিব্বত এই জায়গাতেও কিন্তু এরা মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে থাকে। এবং যেখানে তিব্বতীরা তাদের লোভা বলে থাকে বা দক্ষিণাঞ্চলীয় বলে অভিহিত করে থাকে, ঠিক আছে। তিব্বতীরা তাহলে এই মাইজিং ট্রাইবদের কি নামে ডেকে থাকে? লোভা নামে ডেকে থাকে। এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের স্ট্যাটিক জিকের অ্যাঙ্গেল থেকেও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, একটু দেখে রাখবে। তাহলে আসামে মাইজিং ট্রাইব আমরা দেখতে পাই, এটা আসামের বৃহত্তম একটি উপজাতি সম্প্রদায়। আসাম ছাড়াও এটা অরুণাচল প্রদেশ, তিব্বত এই জায়গাতেও ছড়িয়ে রয়েছে। এবং তিব্বতের মানুষরা কিন্তু এই মিজিং ট্রাইবকে আরেকটা কি নামে ডেকে থাকে? লোভা নামে ডেকে থাকে। ওকে, আর এদের জীবনযাপন কিসের উপর নির্ভর করে? এদের জীবনযাপন নদী, কৃষি, মাছ ধরা এইসবের উপরেই কিন্তু নির্ভর করে থাকে, ঠিক আছে। তো দেখো কি বলছে, আলি আই লিগাং উৎসবটা, এটা আমরা জানলাম ট্রাইবালটার সম্পর্কে, মানে এই মাইজিং ট্রাইব সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা উৎসবটা সম্পর্কে একটুখানি জেনে নিই। তো এই আলি আই লিগাং যে উৎসবটা, তোমরা ছবি দেখে বুঝতে পারছো, দেখো এখানে শস্য পোতা হচ্ছে, ঠিক আছে, শস্য বপন করা হচ্ছে, হ্যাঁ। এবং এখানেও দেখো মেয়েরা নাচ করছে ঘুরে ঘুরে একটা ক্ষেতের মধ্যে। তো এটা অ্যাকচুয়ালি একটা ঐতিহ্যবাহী কৃষি উৎসব, ঠিক আছে, বললাম হারভেস্টিং ফেস্টিভ্যাল। আলি আই লিগাং বলতে আমরা কি বুঝি? ফসল বপন এবং ফসল কাটার জন্য যে একটা সময়কাল বা যে মৌসুমটা রয়েছে সেইটারই সূচনাকে বোঝানো হচ্ছে। এবার আমরা ভেঙে ভেঙে যদি দেখি, দেখো আলি শব্দের অর্থ হচ্ছে বীজ বা সিড, ওকে। আয় শব্দের অর্থ হচ্ছে ফল, ঠিক আছে, এবং লিগাং শব্দের অর্থ হচ্ছে বীজ বপন বা বীজ পোতা, ঠিক আছে। তাহলে এই পুরোটা ওই জন্য নাম তাহলে কি রাখা হয়েছে? আলি আই লিগাং, মানে বীজ, ফল, বীজ বপন, এই পুরো প্রসেসটা, এটাকে ওই জন্য আলি আই লিগাং ফেস্টিভ্যাল নামকরণ করা হয়েছে। আর এটা কোন সময় হয়ে থাকে এটা একটু জেনে রাখবে। এটা হয়ে থাকে ফাল্গুন মাস, আমাদের এখন ফাল্গুন মাস চলছে। তো এই ফাল্গুন মাসের প্রথম বুধবারে এই উৎসবটি উদযাপিত হয়, ঠিক আছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার সকলে? বোঝা গেল? চলো আমরা পরের নিউজে চলে যাই। খবরে এখন সম্প্রতি ব্যাকটেরিয়াল সেলুলোজ বলে একটা টার্ম খুব ঘোরাফেরা করছে। এই ব্যাকটেরিয়াল সেলুলোজটা কি এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। বেসিক্যালি ব্যাকটেরিয়াল সেলুলোজ হচ্ছে কিছু ব্যাকটেরিয়া দ্বারা তৈরি একটা, ন্যাচারালি তৈরি একটা পলিমার, ঠিক আছে। আমাদের যদি কোয়েশ্চেন দেয় যে ব্যাকটেরিয়াল সেলুলোজ কি, তাহলে কিন্তু আমাদের উত্তর এটাই হবে। এবং হয়তো এটাই প্রশ্নের মানে অপশনেও এরমই থাকবে যে এটা একটা ন্যাচারালি তৈরি পলিমার বা এটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। হয়তো পরেরটায় দেখা গেল না এটা কোনো ছত্রাক দ্বারা সৃষ্ট। মানে এই ধরনের হয়তো অনেক অপশন তোমাদের কাছে দিতে পারে, বা এটাও বলতে পারে যে এটা একটা ন্যাচারাল পলিমার নাকি এটা কৃত্রিমভাবে তৈরি কোনো পলিমার। এই ধরনের অপশন কিন্তু তোমাদের কাছে আসতে পারে। তো সেই কারণে ওয়ান লাইনার হিসাবে আমি এটা তোমাদের দিয়ে দিয়েছি, দেখো এটা ব্যাকটেরিয়া দ্বারা তৈরি কিন্তু একটা প্রাকৃতিক পলিমার। এবং এর বহুবিধ ব্যবহার রয়েছে। একটা যেমন আমাদের উদ্ভিদের নিজস্ব একটা ব্যবহার, মানে উদ্ভিদ তার নিজের শরীরের জন্য এটা ব্যবহার করে থাকে। এছাড়াও এই ব্যাকটেরিয়াল সেলুলোজ কিন্তু আমাদের হিউম্যান যে উন্ডস সেই সারাতেও ব্যবহৃত হয়, ঠিক আছে। তো দেখো এখানে উদ্ভিদের কথা বলা হয়েছে যে গবেষকরা রিসেন্টলি এটা গবেষণা করে দেখেছেন যে ব্যাকটেরিয়ার সেলুলোজ বেসিক্যালি উদ্ভিদদের ব্যান্ডেজ হিসেবে ব্যবহৃত হয়। আমরা আমাদের কোথাও কেটে ছড়ে গেলে ব্যান্ডেজ ইউজ করি, তো উদ্ভিদরাও তাদের ওরকম ধরো কোথাও আঘাত পেয়েছে, উদ্ভিদের শরীরে কোথাও আঘাত হয়েছে, তো উদ্ভিদও কিন্তু নিজেকে হিল করার জন্য, নিজেকে নিরাময় করার জন্য এই ব্যাকটেরিয়াল সেলুলোজ তৈরি করে থাকে। এটা একটা প্রাকৃতিক পলিমার যার দ্বারা উদ্ভিদ কিন্তু আস্তে 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 হিলড হয়, ঠিক আছে। এই জন্য কি হয় না, গাছের দ্রুত আরোগ্য হচ্ছে এবং গাছগুলো নতুন ভাবে আবার জীবন পাচ্ছে, ঠিক আছে। এগুলো তৈরি সাহায্য করে। এটা নির্দিষ্ট একটা ব্যাকটেরিয়া দ্বারা তৈরি প্রাকৃতিক পলিমার। এর একটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে যে এটা উদ্ভিদের ক্ষতস্থানকে নিরাময় করতে সাহায্য করে, যেটা আমি তোমাদের বললাম। এর ফলে কি হয়, আমাদের যে এগ্রিকালচারাল সিস্টেম বা আমাদের এই যে এগ্রিকালচার রয়েছে সেখানে কিন্তু একটা খুব বড় প্রভাব ফেলছে।
কেন? কারণ আমাদের ফসলের উৎপাদন ভালো হচ্ছে, কারণ যদি ন্যাচারালি প্রসেসটা হয়ে থাকে তাহলে আমাদের বাইরে থেকে রাসায়নিক আমরা যে ইনজেক্ট করি কোনো উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য, বাইরে থেকে যে আমরা আরো অনেক ধরনের রাসায়নিক পদার্থ ইনজেক্ট করে থাকি, তাহলে সেটার ইউজও কমতে থাকবে। ফলে উদ্ভিদ যদি নিজেরাই নিজেদেরকে হিল করতে সক্ষম হয় শুধুমাত্র এই ব্যাকটেরিয়াটাকে ইউজ করে, তাহলে আমরা ব্যাকটেরিয়ার যোগান দিই, আর উদ্ভিদ সেই ব্যাকটেরিয়া ইউজ করে তার নিজের শরীরেই সেলুলোজ তৈরি করে দিচ্ছে বা পলিমার তৈরি করে নিচ্ছে, তাই না? তার ফলে উদ্ভিদ নিজেরাই নিজেদেরকে হিল করতে পারছে। তাহলে এটা আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়াচ্ছে। তো এই পদ্ধতির ফলে আমরা কি স্বাস্থ্যকর উদ্ভিদের মানে উদ্ভিদও হেলদিয়ার ভাবে সেটা উদ্ভিদটা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের পরিবেশেরও কোনো রকম ক্ষতি হচ্ছে না। পরিবেশেও একটা ভালো দিক বলতে পারো, কারণ যদি আমরা খুব বেশি রাসায়নিক না ইউজ করি তাহলে আমাদের পরিবেশেরও কোনো রকম দূষণ ঘটছে না, এবং সেই উদ্ভিদ যদি কোনোভাবে আমরা প্রাণীরা কনজিউম করে থাকি তাহলে আমাদের শরীরেও সেই রাসায়নিকটা ঢুকছে না। তো এটা একটা কমপ্লিটলি সমস্ত অ্যাঙ্গেল থেকেই যদি দেখো তাহলে এই ব্যাকটেরিয়াল সেলুলোজ একটা খুব বড় জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা ধরে রাখছে, ঠিক আছে? তো এর ফলে আমাদের সমস্ত দিক থেকেই অনেক উপকার হচ্ছে। আচ্ছা, এবার দেখো আমি তোমাদের একটা ছবি এনেছি, এখানে তোমরা দেখতে পাবে যে ব্যাকটেরিয়াল সেলুলোজ আমাদের যে উন্ড ড্রেসিং এ সাহায্য করে, ঠিক আছে? আমাদের কোনো ক্ষতস্থান উদ্ভিদের বা আমাদের সেটা কিন্তু সারিয়ে তুলতে সহায়তা করে, ঠিক আছে? এটা ইন্ট্রিনসিক ইমপ্রুভড অ্যান্ড অ্যাডিশনাল প্রপার্টিজ রয়েছে এর কিছু, এবং এখানে দেখো এত গোল 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 করে যা যা দেওয়া রয়েছে এই সমস্তটাই হচ্ছে ব্যাকটেরিয়াল সেলুলোজের ইউজ বা ব্যাকটেরিয়াল সেলুলোজ এই সমস্ত জায়গায় কিন্তু ব্যবহৃত হতে পারে, ইউজ হতে পারে, ঠিক আছে? তো সেগুলো এখানে দিয়ে দিয়েছে, যদি কেউ চাও একটু ডিটেলে জানবে তাহলে কিন্তু এখান থেকে তারা জানতে পারো। দেখো বায়ো কম্প্যাটিবিলিটি মানে আমাদের পরিবেশের সঙ্গে এটা কিন্তু কমপ্লিটলি কম্প্যাটিবল, সামঞ্জস্যপূর্ণ। পিওরিটি, এটার কোনো রকম কোনো ইমপিওরিটি এর মধ্যে কিছু নেই, আমরা পুরোটাই এটা একটা একদম পিওর প্রসেস। আচ্ছা, এছাড়াও দেখো আরো অনেক কিছু, এটি অ্যান্টি ইনফ্ল্যামেশন, অ্যানাস্থেটিক কাজেও লাগে, ঠিক আছে? অ্যানাস্থেশিয়ার জন্য বলছে যে এটা অনেকটা কাজে দেয়। বায়োডিগ্রেডেবিলিটি মানে এটা সহজেই পচনযোগ্য, এমন নয় যে এটা বছরের পর বছর দীর্ঘদিন ধরে এটা প্লাস্টিকের মতো পড়ে থাকছে, এমনটাও নয়, বায়োডিগ্রেডেবল, ঠিক আছে? মাটিতে খুব সহজেই মিশে যেতে পারে। লিকুইড বা গ্যাস পারমিয়েবিলিটি, ঠিক আছে? সেল অ্যাডহেশন, মানে এই ধরনের প্রচুর বলতে পারো উপকারিতা এর রয়েছে। হ্যাঁ, এর কোনো রকম কোনো টক্সিসিটি নেই, কোনো অ্যাসিডিক নেচার নেই, ঠিক আছে? তো সমস্ত দিক থেকে ইট ইজ নেচার ফ্রেন্ডলি, এবং এটা আমাদের সাস্টেনেবল ফিউচারের জন্য কিন্তু খুব ভালো। ওকে, চলে যাচ্ছি পরের খবরে। দেখো গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স রিপোর্ট, এটা একটা রিপোর্ট বা একটা ইন্ডেক্স প্রকাশ করা হয়, যেটা প্রকাশ করে কে না, দ্য কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার থেকে, বা সিডিআরআই সংক্ষেপে আমরা বলে থাকি। তো এই সিডিআরআই থেকে কিন্তু এই রিপোর্টটা প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে? এটা কিসের ওপর মেনলি ফোকাস করে থাকে? দেখো দ্য গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রিস্ক মডেল অ্যান্ড রেজিলিয়েন্স ইন্ডেক্স, যেটাকে আমরা সংক্ষেপে গিরি বলে থাকি, ঠিক আছে? গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রিস্ক মডেল অ্যান্ড রেজিলিয়েন্স ইন্ডেক্স, এটা যে ট্রান্সপোর্টেশন রয়েছে, ঠিক আছে, পরিবহন ব্যবস্থা, জ্বালানি, টেলিকম, জল ব্যবস্থা, স্বাস্থ্য, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গার উপর যে ফিনান্সিয়াল রিস্ক রয়েছে সেইটারই একটা ডেটা তৈরি করে এবং তার একটা রিপোর্ট প্রকাশ করে থাকে, ঠিক আছে? তো এই সিডিআরআই সম্পর্কে আমরা যদি একটু জানি, তো এই সিডিআরআই হয়ে যাচ্ছে, এটা কত সালে তৈরি হয়েছে? দেখো 2019 সালে এটাকে তৈরি করা হয়েছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই একটা বডি, এবং এটা লঞ্চড অ্যাট দ্য ইউএন ক্লাইমেট অ্যাকশন সামিট। ইউএন বা ইউনাইটেড নেশনের ক্লাইমেট অ্যাকশন সামিট হয়েছিল, সেইখানেই ডিসাইড করা হয়েছিল যে এরকম একটা বডি তৈরি করা হবে সিডিআরআই, হ্যাঁ, যেটা কিনা এই ফিনান্সিয়াল রিস্ক ডেটা প্রোভাইড করবে সমস্ত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপরে, এবং সেটাই কথা মতো 2019 সালে এটাকে স্থাপন করা হয়, এবং এটা দেখো এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক পোর্শন। আর এর এম কি বা এই সিডিআরআই এর লক্ষ্য কি, কেন তৈরি করা হয়েছিল? টু প্রমোট দ্য রেজিলিয়েন্স অফ ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম টু ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রিস্ক, মানে
ডিজাস্টার রিস্ক মানে যে সমস্ত দুর্যোগপূর্ণ যে ঝুঁকিগুলো রয়েছে, ঠিক আছে, এবং আমাদের ক্লাইমেটের যে পরিকাঠামো বা আমাদের ক্লাইমেট সিস্টেমের যে পরিকাঠামো, এই সমস্ত কিছুর ওপরেই কিন্তু একটা ইন্ডেক্স বা একটা রিপোর্ট বা একটা ডেটা সে তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এর ফাংশন কি কি রয়েছে এখানে দিয়ে দিয়েছে যে এটা দেখো ডেভেলপ করছে কি না গ্লোবাল ফ্রেমওয়ার্ক এবং ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, এটাই তো এদের মেন উদ্দেশ্য, সেটা বললাম। এছাড়াও দেখো ফেসিলিটেড রিস্ক ইনফর্মড ইনভেস্টমেন্ট ডিসিশন, কোনো যে জায়গায় ধরো টাকা ইনভেস্ট করা হবে, যেগুলোতে খুব বেশি রিস্ক রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে, সেখানে কতটা টাকা কিভাবে ইনভেস্ট করা হবে, কিভাবে ইনভেস্ট করলে সেটার উপকার হবে, এই ধরনের জায়গাগুলো ওরা দেখে। এছাড়া দেখো প্রোভাইড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টু মেম্বার কান্ট্রিজ, আমাদের প্রতিবেশী যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের কোনো রকম কোনো দরকারে, মানে টেকনিক্যাল কোনো দরকারে অ্যাসিস্ট্যান্টের দরকার হলে আমাদের দেশ কিন্তু বা সিডিআরআই সেটা প্রোভাইড করে। এছাড়াও প্রমোট নলেজ শেয়ারিং অন ডিজাস্টার রেজিলিয়েন্স, কেমন করে দুর্যোগকে মোকাবিলা করা যায়, ঠিক আছে, এইসবের ওপরে একটা নলেজ প্রদান করে থাকে। হ্যাঁ, এবং যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোটাকে কতটা সাস্টেন করা যায়, ঠিক আছে, কতটা টিকিয়ে রাখা যায়, তার টেকসইতা, এই সমস্ত কিছুর ওপরে একটা নলেজ কিন্তু দেয়। এগুলোই হচ্ছে সিডিআরআই এর মেন কাজ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে সিডিআরআই এর ফুল ফর্ম কি, দ্য কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। তারা প্রত্যেক বছর একটা রিপোর্ট তৈরি করে থাকে। কি রিপোর্ট না গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স রিপোর্ট, যেটাকে আমরা গিরিও বলে থাকি, ঠিক আছে। গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রিস্ক মডেল অ্যান্ড রেজিলিয়েন্স ইন্ডেক্স, এটাকে আমরা সংক্ষেপে গিরিও বলে থাকি। কত সালে তৈরি হয়েছিল সিডিআরআই, এর হেডকোয়ার্টার কোথায়, এটা কার মাধ্যমে তৈরি হয়েছিল, এই জায়গাগুলোকে আমাদের একটু দেখে রাখতে হবে। চলো এবার দেখো এখানে একটা ছবি দিয়েছি, তো এই পরিকাঠামোর উপরই একটা ছবি দেওয়া হয়েছে, সড়ক পথ রয়েছে, নদী রয়েছে, দেখতে পারো তোমরা এটা। তো এটা মূলত দেখো অবকাঠামোগত যে ব্যবধান বা যে গ্যাপ গুলো তৈরি হয়েছে, এটা একটা গ্যাপ, ঠিক আছে। তো এবং তার সঙ্গে জলবায়ু স্থিতিস্থাপকতা, ক্লাইমেট রেজিলিয়েন্স, এই সমস্ত কিছুর সাথে মোকাবিলা করার জন্য একটা টার্গেট রাখা হয়েছে। যে 2050 সালের মধ্যে $9.2 ট্রিলিয়ন অ্যানুয়াল ইনভেস্টমেন্টের প্রয়োজন, তবে গিয়ে এই পুরো জিনিসটা কিন্তু ঠিক করা সম্ভব, ঠিক আছে। ভূমিকম্পের জেরে, ঘূর্ণিঝড়ের জেরে, বন্যা, খরা, এই সমস্ত যে দুর্যোগগুলো হয়, এগুলোর জেরে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি হয়, ঠিক আছে, এই সমস্ত কিছুকে আবার নতুন করে রিস্ট্রাকচার করার জন্য এবং এই সমস্ত কিছুর জন্যই কিন্তু এই টাকার ইনভেস্টমেন্ট, বা যাতে এই দুর্যোগগুলোকে এড়ানো যায় বা এই দুর্যোগগুলোকে মোকাবিলা করা যায়, তার জন্য কিন্তু এই 2050 সালের মধ্যে এত যে $9.2 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট প্রয়োজন, ঠিক আছে। অনেক এরকম কান্ট্রি রয়েছে না, যেগুলো লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি, মানে খুবই কম আয় বা মধ্যম মানের আয় রয়েছে যে সমস্ত কান্ট্রিগুলোর, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তো আরো উইক, তাই তো, সেই তাদেরকেও সাহায্য করা যেতে পারে। এই যে বললাম একটু আগে যে প্রমোট নলেজ শেয়ারিং অন ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড, এছাড়াও যে এইটা থার্ড নম্বর পয়েন্টটা, প্রোভাইড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স টু মেম্বার কান্ট্রিজ, তো তাদের জন্য আমাদের অ্যাসিস্ট্যান্স দিতে হবে, ঠিক আছে। তো এই পুরো জিনিসটাই কিন্তু সিডিআরআই করে থাকে। ওকে, পরের খবরটায় চলে যাই আমরা। চিফ ইনফরমেশন অফিসার বা সিআইও নিযুক্ত, মানে এটা একটা কনফারেন্স হয়েছে 2025-এর কনফারেন্সটা কোথায় হয়েছে, নিউ দিল্লিতে হয়েছে। তো ভারত সরকার ডিজিটাল ব্র্যান্ড আইডেন্টিটি ম্যানুয়াল বা ডিবিআইএম চালু করেছে, যেটা নিউ দিল্লিতে ফার্স্ট টাইম এই কনফারেন্সটা হয়েছে, ঠিক আছে। চিফ ইনফরমেশন অফিসার কনফারেন্স 2025 এটার আয়োজন করেছে। এবং এগুলো দেখো gov.in হারমোনাইজেশন অফ ডিজিটাল ফুটপ্রিন্টের অংশ, এটা ইম্পর্টেন্ট জায়গা, এটা একটু মনে রাখো। এই যে কনফারেন্সটা হয়েছে না, তো এই কনফারেন্সটা কার পার্ট হিসেবে হয়েছে, দেখো gov.in হারমোনাইজেশন অফ ডিজিটাল ফুটপ্রিন্ট, এই পার্ট হিসেবে কিন্তু এটাকে অর্গানাইজ করা হয়েছে, ঠিক আছে। এই সম্মেলনটি কি করে না, ইউনিফাইড ডিজিটাল ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে। যে সমস্ত সরকারি ওয়েবসাইটগুলো রয়েছে সেইগুলোকে একটা হারমোনাইজ করার ওপর ফোকাস রেখেই এরকম একটা ইউনিফাইড বা ঐক্যবদ্ধ একটা ডিজিটাল ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করাই হচ্ছে এর মেন
ফোকাস বা এর মেন লক্ষ্য। ঠিক আছে, এই সম্মেলনটির মেন লক্ষ্য। এছাড়া দেখো gov.in প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়েবসাইটের যাতে অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি পায় বা তার যে কার্যক্ষমতা বা কর্মক্ষমতা এগুলো যাতে বৃদ্ধি করা, এইগুলোও কিন্তু একটা মেন উদ্দেশ্য। আমরা দেখবো যে কোনো গভর্নমেন্ট সাইট যখন খুলি ওই ওই যে সাইটটাই খুলতে যাচ্ছি না কেন সেটা থাকে, সেই নামটা থাকে .gov.in, এরম ভাবে থাকে না? আমরা যে আধার কার্ডের জন্য করি তাহলে cowin.gov.in এরকম থাকে না? তো সেইগুলো গভর্নমেন্ট যে কোনো সাইটের আমরা যদি লগ ইন করতে যাই বা খুলতে যাই দেখবে পাশে কিন্তু এইটা থাকে, এই সাইনটা থাকে gov.in। তো এই যে যতগুলো গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটাকে যাতে একটা সিঙ্ক্রোনাইজ করা যায়, প্রত্যেকটার মধ্যে যাতে একটা ঐক্যবদ্ধতা বজায় রাখা যায়, একটা হারমোনাইজ করা যায়, তার জন্যই কিন্তু বেসিক্যালি এই উদ্যোগটা বা এই কনফারেন্সটা রাখা হয়েছে। ঠিক আছে, চিফ ইনফরমেশন অফিসার কনফারেন্স 2025, এটা কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়ে গেছে। ওকে, এই জায়গাটা আমাদের একটু দেখতে হবে। ওকে, এবং এটা দেখো এই যে ডিবিআইএম এর ফুল ফর্মটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ডিজিটাল ব্র্যান্ড আইডেন্টিটি ম্যানুয়াল। বোঝা গেল? তো এই gov.in একটা বেসিক্যালি ব্র্যান্ডই, তাই না? এটা গভর্নমেন্টের নিজস্ব একটা ব্র্যান্ড। তো সেটাই, সেটা যাতে মানে ওইটাই যাতে আমি আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এটার মানে এটাই, এটার মানে এটা গভর্নমেন্ট সাইট। ঠিক আছে, সেই জন্য এরকম একটা ব্র্যান্ড তৈরি করার পিছনে এদের বেশি ঝোঁক। ওকে, তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। যাওয়ার আগে বলে রাখি যে এই যে টেলিগ্রাম চ্যানেলটার তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি ইনসাইট নামে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। কেন জয়েন হবে? কারণ এখানেই তোমরা কিন্তু সমস্ত যে পিডিএফ ক্লাসের সেগুলো এখান থেকেই পাবে। ঠিক আছে, এই যে ক্লাসটা আজকে পড়ালাম, যারা নতুন রয়েছো তাদেরকে বলছি আরো বেশি করে যে তোমরা এই হিস্ট্রি ইনসাইটের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এখানে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, তাহলে সেখান থেকেই তোমরা পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। এর লিঙ্ক কোথায় রয়েছে? এর লিঙ্ক কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে হিস্ট্রি ইনসাইটের। আর এছাড়াও তোমরা টেলিগ্রামে গিয়ে নর্মালি হিস্ট্রি ইনসাইট বলে সার্চ করবে এবং এই যে লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটা তোমরা দেখতে পাবে আর ওই গ্রুপটায় জয়েন হয়ে যেতে পারো। আর এছাড়া তো যদি তোমাদের কোনো রকম কোনো ফোন মারফত কিছু জানতে থাকে বা জানতে লাগে তাহলে পরে তোমরা এই ফার্স্ট নাম্বারটায় সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কল করতে পারো। শোভন স্যার তোমাদেরকে সমস্ত টাইপের গাইডেন্স কিন্তু দিয়ে দেবে। আর যদি তোমরা হোয়াটসঅ্যাপ করতে চাও তাহলে দ্বিতীয় নাম্বারটায় দিনের যে কোনো টাইমে 24 ঘন্টায় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা কিন্তু ওখান থেকে সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, তো চলো শেষ করছি আজকের ক্লাস, এই পর্যন্তই থাকছে। সকলকে অনেক 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 ধন্যবাদ জুড়ে থাকার জন্য। আর ভালো লাগলে ক্লাসটাকে শেয়ার করে দাও সকলের সাথে, লাইক করে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেট। বাই বাই।